সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন শেষ হওয়ার ২ মাসের মধ্যেই আমাদের সামনে এলো দুটি উপনির্বাচন। বগুড়া ৬ এবং শেরপুর ৩ এই দুটি আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন হতে যাচ্ছে। এই উপনির্বাচন শুধুমাত্র দুটি আসনের নির্বাচন হিসাবে দেখলে হবে না। এটা বিএনপির জন্য টেস্ট কেসটা এমন যে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় আসলে নির্বাচন কেমন হতে যাচ্ছে, নির্বাচন কমিশন কতটা স্বাধীন হতে যাচ্ছে, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, সেসবের একটা টেস্ট কেস হতে যাচ্ছে, যার মধ্য দিয়ে প্রমাণ হবে আগামী স্থানীয় সরকার নির্বাচন কিংবা আগামী ৫ বছরে বিএনপি সরকারের অধীনে যেই সব নির্বাচন হবে বা বিএনপি শাসনামলে যেই সব নির্বাচন হবে সেই নির্বাচনগুলো কেমন হবে। অর্থাৎ এই নির্বাচনে যদি কারচুপি হয়, এই নির্বাচনে যদি প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে, এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বিএনপির দিকে ঝুঁকে পড়ে, যদি নির্বাচন কমিশন যদি বিএনপির পক্ষে থাকে, তাহলে কিন্তু বিতর্ক উঠবেই যে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো ঠিক একই রকম হতে যাচ্ছে। প্রশাসন নিরপেক্ষ থাকবে না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ থাকবে না। অর্থাৎ এই নির্বাচনের মধ্য দিয়েই মানুষ বুঝে যাবে যে আসলে আগামী নির্বাচনগুলো কেমন হতে যাচ্ছে এবং জামাত বা বিরোধী দলীয় জোট আসলে আগামী নির্বাচনগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এই নির্বাচনের দিকে সবার চোখ থাকছে। এখন কথা হলো, বগুড়া ৬ আসন এবং শেরপুর ৩ আসন, এই দুটি আসনে ভিন্ন দুটি প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে আগামী ৯ এপ্রিল। সেই দুটি নির্বাচনে বা এই দুটি আসনে কারা জয়লাভ করতে যাচ্ছেন, জামাত না বিএনপি? মূল লড়াইটা হবে জামাত এবং বিএনপির মধ্যে। এই দুটি আসনে কারা বেরিয়ে আসছেন, সংসদে এই দুটি আসন থেকে কারা যাচ্ছেন, সেসব নিয়ে আলাপ করব। প্রথমে বগুড়া ৬, যেটা তুলনামূলকভাবে বিএনপির জন্য কিছুটা সহজ মনে হচ্ছে। বগুড়া ৬ আসনে জনাব তারেক রহমান এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং 2,16,000 ভোট পেয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি এই আসনটি ছেড়ে দেন এবং তিনি ঢাকা 17 আসন থেকে যে নির্বাচন করেছেন সেই আসনটি নিয়ে তিনি পার্লামেন্টে যান এবং প্রধানমন্ত্রী হন। এবার এখানে উপনির্বাচন হতে যাচ্ছে। এখানে বিএনপি যাকে প্রার্থী করেছে, রেজাউল করিম বাদশা, তিনি বগুড়া বিএনপির সর্বোচ্চ নেতা, অর্থাৎ বগুড়া বিএনপির সভাপতি। তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র। অর্থাৎ বিএনপির প্রার্থিতা হেভিওয়েটের দিক থেকে যদি দেখেন, তিনি সেখানকার সর্বোচ্চ নেতা এবং খুবই হেভিওয়েট একজন নেতা। পাশাপাশি তার ভোট রয়েছে, তিনি একবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন, তাও আবার আওয়ামী লীগের আমলে। অর্থাৎ প্রার্থিতার আপনার এই দলীয় অবস্থান বলেন, প্রার্থিতার ভোট ব্যাংক বলেন, সবই ঠিক আছে। এবং যেহেতু বিএনপির ঘাঁটি বগুড়া, সব দিক থেকেই তিনি এগিয়ে রয়েছেন। কিন্তু জামাতের প্রার্থী যিনি জনাব তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাত্র 2 মাস আগের 12ই ফেব্রুয়ারির নির্বাচনে, সেখানে জনাব তারেক রহমানের সঙ্গে তিনি 97,000 ভোট পেয়েছেন। একেবারে কম না, যদিও তারেক রহমান এর দ্বিগুণ ভোট পেয়েছেন, কিন্তু আপনি একজন প্রধানমন্ত্রী হচ্ছেন যেই ব্যক্তি, তার সঙ্গে লড়ে আপনি 97,000 ভোট পেয়েছেন, তাহলে ওই দলের অন্য নেতার সঙ্গে লড়লে আপনি কত ভোট পাবেন, সেই প্রশ্নটাও কিন্তু এসে যাচ্ছে। বগুড়া ৬ আসনে বিএনপির এখন যিনি প্রার্থী রেজাউল করিম বাদশা, তিনি তো আর তারেক রহমানের মতো সমকক্ষ হেভিওয়েট প্রার্থী নন। অর্থাৎ আবিদুর রহমান সোহেল, অর্থাৎ জামাতের ওই প্রার্থী যদি তারেক রহমানের সঙ্গে 97,000 ভোট পেয়ে থাকেন, অনেকে মনে করছেন যে তিনি রেজাউল করিম বাদশার বিরুদ্ধে আরও বেশি ভোট পাবেন। অর্থাৎ অনেকে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবস্থান দেখছেন। তবে আমি সেটা দেখি না। আমি মনে করি সেখানকার বগুড়ার মানুষের যে অবস্থান, বগুড়া মানুষ হচ্ছে অনেকটা বিএনপির প্রতি আকৃষ্ট। বিএনপিকে ভোট বা বিএনপিকে জয়ী করার ক্ষেত্রে আপনি যদি 2018 সালের নির্বাচন দেখেন, ওই বগুড়া ৬ আসনে বিএনপি মাত্র সারা দেশে 7টি আসনে জয়লাভ করেছে, তার মধ্যে ওই বগুড়া 6 আসনে জয়লাভ করেছে। এরপরে যে উপনির্বাচন হয়েছে, সেই উপনির্বাচনেও বিএনপি জয়লাভ করেছে। অর্থাৎ আওয়ামী লীগের ওই পরিস্থিতিতে, ওই সময়েও, সেই সময়ে বিএনপি ওইখানে জয়লাভ করেছে। অর্থাৎ আমি মনে করি না যে এখানে জামাতের কোনো চান্স রয়েছে। তবে জামাত খুব লড়াই চালিয়ে যাচ্ছে এবং জামাতের সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন মিয়া গোলাম পরওয়ার, তিনি সেখানে গিয়েছেন। জামাতের জোটের এই এনসিপির নেতা সার্জিস আলম, তিনি বগুড়ায় গিয়েছেন এবং তারা ব্যাপক আকারে প্রচারণা চালাচ্ছেন এবং তারা খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমি কোনো সম্ভাবনা দেখছি না। আমি মনে করছি যে মানুষ মনে করবে যে যেহেতু বিএনপি সরকার গঠন করেছে এবং এখানেও বিএনপি যিনি প্রার্থী তাকেই আমরা সংসদে পাঠাবো, কেননা তিনি হচ্ছে আমাদের জন্য উন্নয়নের কাজ বলেন, তারপরে এদিকে ভালো কিছু, যেহেতু তাদের দল সরকারে, একদম সাধারণ ভোটারদের কথা যদি বলি, তারা মনে করবে যে বিএনপি তাদেরকে এখানে কিছু এনে দিতে পারবে। বগুড়া 6 আসনে বিএনপির সহজ জয় অনেকে দেখলেও শেরপুর 3 আসনে প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। নির্বাচনের আগে একটি সহিংসতায় জামাতের একজন নেতা নিহত হয়েছেন।
সেই নিহতের ঘটনায় এবার এই নির্বাচনে ব্যালটের মধ্য দিয়ে জামাত প্রতিশোধ নিতে যাচ্ছে। অর্থাৎ জামাতের এই ব্যালট প্রতিশোধের রাজনীতি এবং বিএনপির যিনি প্রার্থী তিনি 3বারের সাবেক এমপি, এই দুটি মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে। শেরপুরে মোট 3টি আসন, এই 3টি আসনের মধ্যে একটিতে জামাত জিতেছে, একটিতে বিএনপি জিতেছে। আর শেরপুর 3 আসনের নির্বাচন জামাতের প্রার্থী মারা যাওয়ার কারণে স্থগিত হয়েছে, যেটা নির্বাচন 9 এপ্রিল হতে যাচ্ছে। সেই নির্বাচনে কারা জয়লাভ করবে সেই নিয়ে নানান হিসাব নিকাশ চলছে। আপনি যদি বাকি দুটি নির্বাচনের বা বাকি দুটি আসনের হিসাবটা দেখেন, এখানে যে ভোটের যে অবস্থান দুটারই প্রায় সমান সমান। আপনি যদি শেরপুর 1 আসনের ভোটের হিসাব দেখেন, এখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন তিনি জয়লাভ করেছিলেন, তিনি পেয়েছিলেন 1,27,811 ভোট। আর বিএনপির যিনি হেরেছেন তিনি ভোট পেয়েছিলেন 78,342 ভোট। এখানে মোটামুটি একটু দূরত্ব থাকলেও আপনি শেরপুর 2 আসনে আসলে দেখবেন বিএনপি যিনি প্রার্থী তিনি 1,18,000 ভোট পেয়েছেন, আর জামাতের যিনি প্রার্থী তিনি 1,08,000 ভোট পেয়েছেন। অর্থাৎ ভোটের ব্যবধান 10,000। বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী এখানে জয়লাভ করেছিলেন, কিন্তু জামাতের প্রার্থী গোলাম কিবরিয়া হেরেছেন। তবে ভোটের ব্যবধানটা দেখেন খুব বেশি না, দুজনই লাখের উপরে ভোট পেয়েছেন। অর্থাৎ শেরপুরে যে ভোটের হিসাব নিকাশ সেটা কিন্তু পাল্টে গেছে। শেরপুর 1 এবং 2 আজীবন আওয়ামী লীগের ঘাঁটি ছিল, শেরপুর 3 এটা বিএনপির ঘাঁটি ছিল। বিএনপি সংসদীয় ধারায় নির্বাচন আসার পর 1991 সালের পর এখানে যতগুলো নির্বাচন হয়েছে 2008 সাল পর্যন্ত বিএনপি এখানে 3বার জয়লাভ করেছেন। এই 3বারই জয়লাভ করেছেন বিএনপি। এবার যাকে প্রার্থী করেছে সেই মাহমুদুল হক রুবেল, তিনি 1994 একটা উপনির্বাচনে জয়লাভ করেছেন। তিনি 1996 সালের যে সংবিধান রক্ষার যে নির্বাচন ছিল 15ই ফেব্রুয়ারি সেটাতে জয়লাভ করেছেন, 2001 সালের নির্বাচনে জয়লাভ করেছেন। এবং তার বাবাও আগের নির্বাচনগুলোতে এই আসন থেকে 2বার এমপি নির্বাচিত হয়েছেন। অর্থাৎ এটা তাদের পারিবারিক ঘাঁটি বলা যায়। এবং বিএনপি যাকে প্রার্থী করেছে তিনি মোটামুটি স্ট্রং প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থী। এবং তার স্ত্রী সন্তান সবাই মাঠে চষে বেড়াচ্ছেন, এবং তার স্ত্রী এবং কন্যা নারী ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য যা যা করা দরকার, বা নারী ভোটকে তাদের নিজেদের পক্ষে টানার জন্য যা যা করা দরকার সবই করছে। তবে এখানে সবচেয়ে বড় গেমটা খেলছে জামাত। জামাত কিভাবে খেলছে? নির্বাচনের আগে একটি সংঘর্ষে জামাতের সম্ভবত শেরপুর শহর শাখার আমির বা জামাতের বড়সড় একজন নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সংঘর্ষে আহত হয়ে তিনি মারা গেছেন। তারপরে জামাতের যে প্রার্থী ছিলেন সেই নুরুজ্জামান বাদল, তিনিও অসুস্থ হয়ে মারা গেছেন। মাত্র 55 বছর বয়সে নির্বাচনের কয়েকদিন আগেই তিনি মারা যান। এর কারণে নির্বাচন স্থগিত হয়। এখানে বিএনপি এই জামাত যাকে প্রার্থী করেছে সেই যে ওই যে জামাত নেতা যিনি মারা গেছেন নুরুজ্জামান বাদল, সেই নুরুজ্জামান বাদলেরই ছোট ভাই, এবং তিনি মাসুদুর রহমান মাসুদ। এবং জামাত এখানে একটা বদলার রাজনীতি হিসাবে দেখছে, এই নির্বাচনটাকে জামাত বদলা হিসাবে দেখছে। কিসের বদলা? ওই যে এই একটা সমাবেশকে ঘিরে যে জামাত এবং বিএনপির মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে যে বেশ কয়েকজন আহত হয়েছে এবং জামাতের একজন নিহত হয়েছে, সেই সংঘর্ষ এবং সেই হত্যাকাণ্ডের বদলা এবার ব্যালটের মাধ্যমে নিতে চাচ্ছে। এবং এমনভাবে নিতে চাচ্ছে যাতে বিএনপিকে এখানে পরাজিত করতে পারে এবং সংসদে তাদের আরও একটি আসন বাড়ে। আমি যদি একটু দেখি জামাতের যিনি প্রার্থী, বিএনপির প্রার্থীর পরিচয় সম্ভবত আপনাদেরকে বলিনি, তিনি আগে শেরপুর জেলা বিএনপির সভাপতি ছিলেন, এখন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, অর্থাৎ বড়সড় নেতা। আর জামাতের যিনি প্রার্থী তার পদ নেই, তবে তার ভাই জেলা জামাতের আমির ছিলেন, এই যিনি মারা গেছেন নুরুজ্জামান বাদল, তিনি সেই নুরুজ্জামান বাদলেরই ভাই। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন, একজন ব্যবসায়ী নেতা। নির্বাচনের তার ভাইয়ের যে ইমেজ এবং পরিচিতি এবং তার ভাই যে চষে বেরিয়েছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, সেগুলোকে কাজে লাগিয়ে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই আসনে জয়ের পথে একবারে কোনো প্রার্থীর জন্যই সহজ নয়। একবারে ভোটাররাই এটা জানাচ্ছেন যে এই আসনে আসলে কে জয়লাভ করতে পারে এটা আসলে কারোর জন্যই সহজ নয়, এবং এটা বলাও খুব কঠিন। এখানে বিএনপি জামাত প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, ভোটাররা বলছেন। জামাতের রয়েছে সুসংগঠিত কর্মী বাহিনী এবং নির্দিষ্ট ভোট ব্যাংক, যেটি বিএনপি প্রার্থী মাহমুদুল হকের রুবেলের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছে। এবং এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও জামাতের প্রার্থীর জয়ের বিষয়ে দৃঢ় সংকল্প নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা নানান কথাবার্তা বলছেন, আমি সেই সব বলছি না, তবে এটা সত্য কথা এবং এটা বাস্তবতা। শেরপুর 3 আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখানে নানান হিসাব নিকাশ থাকবে। মানুষ হয়তো মনে করবে, সাধারণ ভোটাররা, বিএনপি প্রার্থী জয়ী হইলে আমাদের এলাকায় উন্নয়ন বেশি হবে, বিএনপি সরকার দলীয় প্রার্থীকে নির্বাচিত করলে আমরা নানান সুযোগ সুবিধা পাবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এই আসনে
সেই সব হবে। এই আসনে বিএনপি প্রার্থী পরাজয়ের সম্ভাবনা, আমি ইন্টারনালি অনেকজনের সঙ্গে কথা বলেছি, বিএনপি প্রার্থী পরাজয়ের সম্ভাবনা অনেক বেশি বলে অনেকে মনে করছেন। কেননা ওই যে সংঘর্ষটি হয়েছে, এই সংঘর্ষে যে জামাতের একজন নেতা মারা গেছেন, এটা অনেকের মনে দাগ কেটেছে। এবং শেরপুরে জামাতের যে উত্থানটা হয়েছে, আমি যে আরও দুটি আসনে নির্বাচনের কথা বললাম, ভোটের কথা বললাম, দুটি আসনে আপনি শেরপুর 1 এবং 2 দুটি আসনেই জামাত লাখের বেশি ভোট পেয়েছে এবং একটিতে জামাতের প্রার্থী বিএনপির প্রার্থীকে ধরাশায়ী করেছে, আরেকটিতে জামাত প্রার্থী হারলেও ভোটের ব্যবধান ছিল মাত্র 10,000-এর মতো, 1,08,000 ভোট পেয়েও তিনি পরাজিত হয়েছেন। অর্থাৎ শেরপুরে জামাতকে হারানো এখন আমার কাছে কঠিন বলেই মনে হচ্ছে। বিএনপির প্রার্থী এখানে হেরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যদি অনেকে বলে থাকেন নির্বাচনের আগে আপনি যদি এরকম একটা কথা বলেন, তাহলে প্রার্থীরা, ভোটাররা মনে করে যে ওই প্রার্থী জিতেই যাবে, তাকে গিয়া ভোট দিবে, অর্থাৎ বিএনপির প্রার্থী হেরে যাবে। আমার কথায় কিছু যায় আসে না, আমি জাস্ট আমার অনুমানটা আপনাদের সামনে তুলে ধরলাম। দুটো আসনে উপনির্বাচন হতে যাচ্ছে, একটা বিএনপির কনফার্ম বগুড়া 6, এটা মোটামুটি এখানে খুব সন্দেহের তেমন কিছু নাই। একেবারে যদি আহামরি বিপ্লবিক কিছু ঘটে যায় তাহলে বলতে পারেন যে এখানে পরিবর্তন হইতে পারে, জামাতের প্রার্থী জিততে পারে। আমি তার কোনো সম্ভাবনা দেখি না। যিনি তারেক রহমানের কাছে হেরেছেন তিনি রেজাউল করিম বাদশার কাছেও হারবেন। আর শেরপুরে হাড্ডাহাড্ডি লড়াই, শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় জামাত বেরিয়ে আসবে। তবে এই নির্বাচনগুলো বিএনপির জন্য টেস্ট কেস। এই নির্বাচনে যদি প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করে, এই নির্বাচনে যদি পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে, এই নির্বাচনে সরকার যদি প্রভাব খাটায়, তার মধ্য দিয়ে আমাদের সামনে বার্তা স্পষ্ট হয়ে যাবে এই বিএনপি সরকারও আওয়ামী লীগ সরকারের সময়কারের মতো করে নির্বাচন পরিচালনা করতে যাচ্ছে। আর যদি সেগুলো না করে, তাহলে আমাদেরকে সামনের নির্বাচনগুলোর জন্য অপেক্ষা করতে হবে। সেগুলোতে সরকারের, নির্বাচন কমিশনের, পুলিশ প্রশাসনের আচরণ কেমন হয় সেটা দেখার অপেক্ষায় থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।